ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ লাইন, অনেকের মধ্যে টিকিট না পাওয়ার শঙ্কা। দেশে প্রতি বছর যোগ হচ্ছে 20 লাখ নতুন মুখ, জনসংখ্যার ঊর্ধ্বগতি উন্নয়নে বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলছে পরিবার পরিকল্পনা কর্মসূচির স্থবিরতাই দায়ী। দ্বিতীয় দফা ফল ঘোষণার পর এখনও লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তৃতীয় দফায় সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ভারতীয় সিরিয়ালের নামে বিভিন্ন পোশাকের আধিপত্য এবারও দেশের ঈদ বাজারে জমে উঠেছে ড্যামরার জামদানি হাটের বেচাকেনা। এবং ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না চাঁদপুরের জেলেরা। ফিকে হয়ে আসছে ঈদের আনন্দ, বৃষ্টি বাড়লেই নদীতে আসবে মাছ, অভিমত মৎস্যবিজ্ঞানীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। তৃতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে চলছে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 15 জুলাইয়ের টিকিট। গত দুদিনের মতো আজও সকাল 9টায় টিকিট বিক্রি শুরু হয়। তবে লাইনে এগিয়ে থাকতে গতকাল সন্ধ্যা থেকে স্টেশনে এসে অবস্থান নেন অনেকে। একটি টিকিটের জন্য সারা রাত জেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। সাময়িক কষ্ট হলেও বাড়িতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে প্রত্যাশা তাদের। এদিকে ভিড় বেশি হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত অনেকেই। কমলাপুর স্টেশনের 20টি বুথের মধ্যে 14টি বুথে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 13 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে। এদিকে টিকিট প্রত্যাশীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 4টা থেকে বসে আছি আমি, নেত্রকোনা শ্যামগঞ্জ গ্রামের বাড়ি, ওইখানে যাব। রাত্রে এখানে পেপার পেরে বসে শুয়ে ঘুরে খুব কষ্টের মধ্যে গেছে আর কি। তারপরে লাইনে দাঁড়ায় আছি, দেখা যাক কি হয়। ইফতার পরপরই চলে আসছি, আসার পর এখন পর্যন্ত আছি মাত্র 4টা টিকিটের অপেক্ষায়। 6টা বা 7টার দিক থেকে কাউন্টারটা খুলতো, স্পেশাল একটা অফার দিত ঈদের, তাহলে এত মানুষ এখানে ভিড় করতো না। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, শুরু হয়েছে আজকের এই ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আগাম টিকিট বিক্রির কাজ। এবং সকাল থেকে আমরা যেমন দেখছিলাম যে দীর্ঘ প্রতীক্ষার পর যারা এই 9টার পরে টিকিট প্রত্যাশীরা যখন তারা টিকিট পাচ্ছেন, তারা কিন্তু আসলে সেই এতক্ষণের ক্লান্তি ভুলে তারা কিন্তু আসলে খুব টিকিট নিয়ে আসলে খুশি মনেই বাড়ি ফিরছে। তবে এখানে যারা দাঁড়িয়ে আছে, বরাবরই বলছিলাম তাদের কাছে অভিযোগ আছে। অভিযোগগুলো হচ্ছে যে এই যে যারা টিকিট দিচ্ছেন তারা আসলে অনেকটা স্লোলি কাজ করছেন, একটু ধীর গতি কাজের ধীর গতিতে তারা টিকিট দিচ্ছেন, এই অভিযোগটি তারা করছেন। তবে এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম স্টেশন মাস্টারের কাছে। উনি বলছেন যে যদি এই টিকিট তাড়াহুড়ো করতে গিয়ে টিকিট দিতে যদি কোনো ধরনের ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু যাত্রী ভোগান্তি আরো বাড়বে। আর সেই ভোগান্তি যাতে না বাড়ে, এই জন্যই আসলে তাদের বলা হয়েছে একটু সাবধানী হয়ে টিকিট দিতে, যে কারণে হয়তো বা একটু দেরি হচ্ছে। তবে এছাড়া আমরা যখন আমরা কিছুক্ষণ আগে এখানে সার্বিক পরিস্থিতি দেখতে এসেছিলেন রেলের ডিজি এবং রেলের সচিব, তারা এসেছিলেন। তারা তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তারা যখন আমাদের সঙ্গে কথা বলেন, আমরা জানতে তাদের কাছে একটু প্রশ্ন রেখেছিলাম যে এই যে যাত্রীরা আসলে 24 ঘন্টা 26 ঘন্টা ধরে বা তার এই সময় ধরে তারা অপেক্ষা করে একটা টিকিটের জন্য তারা লাইনে দাঁড়িয়ে থাকে, এই ভোগান্তি কমিয়ে আনার জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন, বা তাদের কোনো পরিকল্পনা আছে কিনা। তবে সেক্ষেত্রে তারা আমাদের জানিয়েছে যে আগামী বছর থেকে হয়তো বা এই ভোগান্তি কমানোর ক্ষেত্রে টিকিটিং এর যে ব্যবস্থা রয়েছে, এক্ষেত্রে ওই খাতে আসলে টিকিটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে যাতে হঠাৎ করে নতুন একটা পদ্ধতি প্রচলনের ফলে যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই তারা আসলে এই ব্যবস্থাটা আরো সহজ করবে। এবং তারা আসলে এগুলো আসলে সাধারণ মানুষ
যাতে সহজেই বুঝতে পারে ই টিকিটের মাধ্যমে টিকিট কাটতে পারে এবং সেই ব্যবস্থা তারা করবে। এছাড়া রেলের মহাপরিচালক যিনি উনি আমাদের বলেছেন যে এবারের বাড়ি এই যে মানুষের যাওয়া আসা একদম সুশৃঙ্খল এবং নিরাপদভাবে নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক কাজ করে যাবেন এবং তারা সার্বক্ষণিক চেষ্টা করবেন যাতে তাদের এই যাত্রা সবসময় যাত্রাটা মঙ্গলময় হোক, যাত্রাটা শুভ হোক, তারা এই কামনার পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনী যে রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে নিশ্চিত করার চেষ্টা করেছেন যেন কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়। তো এই ছিল মামুন আমার কাছ থেকে এখনকার মতো কমলাপুর থেকে সর্বশেষ। কেমন আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন তৃতীয় দিনের ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর। এদিকে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো চলছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল 9টায় স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। 15 জুলাইয়ের অগ্রিম টিকিট পেতে গতকাল দুপুর থেকে স্টেশনে জড়ো হতে থাকেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি তারা। এদিকে প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহের রুটের 9টি ট্রেনের 4000-এর বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। এবার কালোবাজারি রোধে স্টেশনে 32টি সিসি ক্যামেরায় টিকিট বিক্রির কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এছাড়া স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। লাইনে কালকে দুপুরে দিছি 2টার সময় লাইন, এখন পাইলাম 9টা। গতকালকে 4টার দিকে দাঁড়াইছি, সারা রাত এখানে ছিলাম, এখন টিকিটটা পেয়ে খুব আনন্দিত হয়েছে। রাত 1টার সময় আসছে এখানে, এখন থাকতে থাকতে আমাদের ধৈর্যের বাদ হয়ে গেছে, অনেক কষ্ট পাইছি, খুব ভালো লাগতেছে এখন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন সহকর্মী কমল দে। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মামুন। আপনি জানেন যে চট্টগ্রাম থেকে প্রধান 4টি রুট সিলেট, চাঁদপুর, ময়মনসিংহ এবং ঢাকার 9টি ট্রেনের 4201টি টিকিট দেওয়া হচ্ছে অগ্রিম টিকিট, অর্থাৎ 15 তারিখ যাত্রা করবে সেই টিকিট দেওয়া হচ্ছে। সকাল 9টায় এই টিকিট বিক্রি শুরু হলো, তার আগে অর্থাৎ গতকাল দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করছিল এবং নানা অভিযোগ ও ভ্রান্তি রয়েছে। এর মাঝে আমরা যেটুকু জানতে পেরেছি, এখন থেকে আধা ঘন্টা আগে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের টিকিট শেষ হয়েছে, আর বাকি টিকিটগুলো এখনো কাউন্টারে রয়েছে। এক্ষেত্রে যাত্রীদের কিন্তু অভিযোগের কোনো অন্ত নেই, তারা নানা ধরনের অভিযোগ করছে, কখনো টিকিট কালোবাজারি, কখনো বা সে এই ব্যাপারে আজকে আমরা যে টিকিটের যে কালোবাজারি যে নানা অভিযোগ করা হচ্ছে সে বিষয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এখানে যে কতগুলো অভিযোগ উঠে এসেছে, মূলত যে যাত্রীরা অভিযোগ করছে যে টিকিটের কালোবাজারি হচ্ছে বা তারা লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না, এই ব্যাপারে আমরা কথা বলবো চট্টগ্রামের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে। ও যাত্রীদের যে অভিযোগ সে ব্যাপারে আপনারা কি বলবেন? দেখুন, যাতে টিকিট কোনো কালোবাজারি না হয় এই জন্য আমাদের বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে জিআরপি এবং র্যাব সহ 3টি ক্যাম্প রয়ে গেছে এবং ডিবি পুলিশের একটি ভিজিলিং টিম কাজ করছে। পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা পর্যায়ে 2টি টিম আছে, সেটাও সেখানে কাজ করছে এবং 32টি সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। এখানে টিকিট কালোবাজারি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ মিডিয়ার কয়েক ডজন আপনার মিডিয়া কর্মী রয়েছেন, যারা কাজ করছেন এখানে কোনো টিকিট কালোবাজারি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখন পর্যন্ত টিকিটের কি অবস্থা, বা এখন পর্যন্ত যে কাউন্টারে টিকিট বা যে টিকিট পাচ্ছে না বলছে, এই ব্যাপারে জবাব কি আপনার? এই ব্যাপারে জবাব হলো, আজকে আমরা 2টা স্পেশাল ট্রেন সহ মোট 11টি ট্রেনের 5379টি টিকিট কাউন্টারে অবমুক্ত করেছি বিক্রি করার জন্য। এই পর্যন্ত যে টিকিট বিক্রি হয়েছে বিজয়ের ময়মনসিংহ অভিমুখী বিজয় এবং সিলেট অভিমুখী উদয়ন ট্রেনের টিকিট শেষ হয়েছে। এখন পর্যন্ত কাউন্টারে প্রায় 1700 টিকিট অবিকৃত আছে এবং বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যাত্রীরা একটা অভিযোগ করছে যে দীর্ঘদিতে টিকিট দেওয়ার কারণে তারা অপেক্ষা করতে হচ্ছে, বা একটু সকাল থেকে টিকিট বিক্রি করা যায় কিনা, সকাল 7টা থেকে তারা বারবার বলছে যাত্রীরা। টিকিটের বিক্রির ব্যাপারটা এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেখানে ঘুরে ঘুরে যদি টিকিট দেওয়া হয়
এখন যেভাবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে টিকিট বিভিন্ন ট্রেনে শেষ হয়েছে, সেই সময় ভোরের মধ্যে টিকিট শেষ হবে, তখন পুরো রাতের অন্ধকারে টিকিট বিক্রি হয়ে গেছে। প্রকাশ্য দ্বীপে লোকে বর্তমান যে সময়টুকুতে টিকিট দেওয়া হচ্ছে সেটাই উপযুক্ত সময় এবং সুন্দর সময়। সবার উপস্থিতিতে সবার সম্মুখে টিকিট দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কালোবাজারি না হয়, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। ধন্যবাদ মামুন। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যাত্রীরা যেসব অভিযোগ করছে সে তার জবাব দিচ্ছিলেন। তবে তিনি দাবি করছেন এখন পর্যন্ত নিরুত্তাপ অর্থাৎ যে নির্ছিদ্র নিরাপত্তার মধ্যেই এই চট্টগ্রাম থেকে স্টেশন থেকে টিকিট বিক্রি চলছে এবং তিনি দাবি করছেন এখনো ঢাকা সহ নানা রুটের বেশ কিছু টিকিট কাউন্টার রয়ে গেছে এবং যাত্রীরা আসলে সেই টিকিট পাবে। এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে টিকিট বিক্রি সর্বশেষ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে, জানাচ্ছিলেন তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর। প্রতি বছর দেশের জনসংখ্যার সঙ্গে প্রায় 20 লাখ নতুন মুখ যোগ হচ্ছে। সেই হিসেবে এক দশকে দেশের জনসংখ্যা বাড়ছে প্রায় 2 কোটি করে। জনসংখ্যার বাড়ার এই হার মূলত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যেই সবচেয়ে বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন 80 এবং 90 এর দশকের মতো পরিবার পরিকল্পনা গ্রহণে মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান কার্যক্রম এবং প্রচারণা এখন আর নেই। সামাজিক সুরক্ষার অভাবেই নিম্ন আয়ের এসব মানুষের বেশি সন্তান নেয়ার প্রবণতা কমানো যাচ্ছে না বলে মনে করেন তারা। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। রাজধানীর বস্তিতে বসবাসকারী এই নারী সদ্য তৃতীয় সন্তানের মা হয়েছেন, অথচ আগের 2 সন্তানেরই ঠিকমতো ভরণ পোষণ দিতে পারছেন না তিনি। একটারই তো পারা যায় না, হয়ে গেছে 3টা, কি করব, কিছু করণের নেই আর কি। দারিদ্র্য, অসচেতনতা আর শিক্ষার অভাবে নিম্ন আয়ের এসব মানুষের অধিকাংশের ঘরেই রয়েছে 3 থেকে 5 জন সন্তান। আজ একটা আনলে আরেকদিন আনতারি না, সময় মতন দুলে ভাত খাওয়াইতারি না। পরিসংখ্যান বলছে 1991 সালে দেশের জনসংখ্যা ছিল প্রায় 11.5 কোটি। 2 দশক পর যা এসে ঠেকেছে প্রায় 15 কোটিতে। জনসংখ্যা বৃদ্ধির এই ঊর্ধ্বগতি চলতে থাকলে 2021 সালে তা 19 কোটি ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞের মতে জনসংখ্যার এই ঊর্ধ্বচাপ দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। প্রতি বছর আমাদের জনসংখ্যায় যুক্ত হচ্ছে 18 থেকে 20 লক্ষ মানুষ। এই মানুষগুলো যদি পর্যাপ্ত কাজ না পায়, তাদের যদি আমরা সেই ধরনের প্রস্তুতি আমরা না নিতে পারি, তাহলে এই মানুষগুলো কিন্তু আমাদের উন্নয়নের জন্য হুমকি স্বরূপ হিসাবে দাঁড়াবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকও স্বীকার করলেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কর্মসূচি ঠিকভাবে কাজ না করায় থামানো যাচ্ছে না জনসংখ্যার এই ঊর্ধ্বচাপ। আমাদের এখন কিন্তু টার্গেট গ্রুপ কিন্তু ছোট হয়ে আসছে। এখন আমাদের শিক্ষিত লোকের কাছে যেতে হয় না, গরিব শ্রেণী, অশিক্ষিত, তারা মনে করে যে আমার ছেলে মেয়ে বেশি হবে না, আমার নিরাপত্তা। 80 দশকে 90 দশকে যেভাবে কাজটা হতো সেইভাবে কাজটা হচ্ছে না। নিম্ন আয়ের এসব মানুষের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা কার্যক্রমে দ্রুত গতিশীলতা আনা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের নিম্ন আয়ের এমন অধিকাংশ মানুষকে এখনো পরিবার পরিকল্পনা কর্মসূচিতে আনতে না পারায় দেশের জনসংখ্যা এখনো সম্পদে পরিণত হতে পারছে না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় কার্যক্রমে অনিয়মের অভিযোগ। কর্মকর্তাদের যোগসাজশে একাধিকবার টাকা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, দাবি গ্রাহকদের। এবং রমজানের শেষ দিকে রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা বেড়েছে ছোলা ও মসুর ডালের দর, ঊর্ধ্বমুখী সব ধরনের মশলার দামও। দ্বিতীয় দফা ফল ঘোষণার পরও লক্ষাধিক শিক্ষার্থী এখনও দেশের কোনো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়নি। এদিকে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করতে গিয়ে শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলার দায়ে সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কোনো কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সংখ্যা কম বলে দাবি শিক্ষা সচিবের। তৃতীয় দফা ফল ঘোষণার পর সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। মুজাহিদ শুভর রিপোর্ট। সামনে ঈদ, খুশির আগমনী বার্তা তাই চারদিকে। তবে সেই আনন্দ প্রাণ ছোঁয়নি রাব্বির। জিপিএ 5 পেয়েও এখন পর্যন্ত কোনো কলেজ ভাগ্যে না জোটায় সব আনন্দই নিরস এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর। জিপিএ 5 পেয়ে এখন পর্যন্ত কোনো কলেজে চান্স হয়নি, এটা স্বপ্নে ভাবতে পারতেছি না আদৌ কি কোনো কলেজে আমার ভর্তি হবে সেটা নিয়ে আমি এখন অনিশ্চিত। 2 দফা ফলাফল ঘোষণার পরও দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা বোর্ডের আঙিনায় আনাগোনা কমেনি শিক্ষার্থী ও অভিভাবকদের। ভর্তি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি এতটা বিপাকে ফেলবে ভাবেনি কেউই। আমি A+ পেয়েছি, কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম আসেনি, এমনকি সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম আসেনি।
তো এখন পরে কি আসবে নাকি আসবে না তাও আমি বুঝতে পারছি না। এসএসসি পরীক্ষার রেজাল্টটা নিয়ে আমি যত না টেনশনে ছিলাম, এখন কলেজ ভর্তি নিয়ে আমার তার থেকে আরো বেশি টেনশনে পড়তে হইতেছে। জিপি 5 হওয়া এখন পর্যন্ত ঢাকাতে যে ফার্স্ট ইয়ার একটা তো আসে নাই, দ্বিতীয় লিস্টে পর্যন্ত। অনলাইন পদ্ধতি চালু করে নতুন জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান এই প্রবীণ শিক্ষাবিদের। শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব দুজনেরই দায়িত্ব নিয়ে পদত্যাগ করা দরকার। এর থেকে কিন্তু আমরা ইতিহাসের ভালো শিক্ষাটি পেলাম না। আমি প্রযুক্তি বাদ দিয়ে সনাতন পদ্ধতিতে যাবার পক্ষপাতী। তবে এখন পর্যন্ত ফলাফলে কোনো কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম বলে দাবি শিক্ষা সচিবের। 53,000 বাকি ছিল, কিন্তু কেউ কেউ হয়তো ভর্তি হননি, যারা চান্স পেয়েছেন সেখানে আরো 10,000 হতে পারে। তাহলে এই তৃতীয় দফাতে আমরা এখন প্রায় 60,000-এর পেয়েছি দরখাস্ত আজকে পর্যন্ত। 57,000 একটু আগে দেখলাম। কেন 57,000? তার কারণ ওই যে 53,000 বাকি ছিল, এর সাথে আরো নতুন 1 লাখ আদৌ কোনো দরখাস্ত করেনি, সুতরাং তারা এসে দরখাস্ত করেছে। তৃতীয় দফা ফলাফল ঘোষণার পর প্রায় শতভাগ সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস শিক্ষা সচিবের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির 4 বছর পূর্তি আজ। 2011 সালের এই দিনে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় 44 জন স্কুল ছাত্র। সেদিনই ছেলের মৃত্যু শোকে মারা যান এক বাবাও। প্রতি বছরের মতো এবারও আবু তোরাব হাই স্কুল মাঠে নির্মিত স্মৃতিফলককে ঘিরে পালন করা হচ্ছে নিহত শিক্ষার্থীদের স্মরণে নানা অনুষ্ঠান। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বখতিয়ার মুন্না। সরাসরি চলে আছি তার কাছে। মুন্না, স্মৃতিস্তম্ভ, নিহতদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছিল আবেগ, সেখানটাকে কেন্দ্র করে সকাল থেকে এসেছে। প্রথমেই আসলে এখানকার স্থানীয় সংসদ সদস্য এবং বর্তমানে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব প্রথমেই মানে শ্রদ্ধা জানিয়েছেন, ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এখানে শ্রদ্ধা জানানোর পরে একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এখানকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনগুলো এসে এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছে। এই আবেগ যে স্মৃতিস্তম্ভটা আছে, ওই স্মৃতিস্তম্ভ আছে। এর পরবর্তীতে এই চলতে থাকে দীর্ঘ সময় পর্যন্ত। এবং আমরা আরো এখানে যেটা দেখেছি, বিভিন্ন স্বজন যারা তাদের সন্তান হারিয়েছেন, এমন এমন অভিভাবকরাও এসে এখানে কান্নায় 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 আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন অনেকে। আবার তাদের সহপাঠী, যাদের স্কুলের এই আবু তোরাব স্কুলের যে 44 জন ছাত্র এখানকার মারা গিয়েছিল, এখানকার তাদের সহপাঠী বন্ধু যারা ছিল, তারা অনেকে আমরা মানে কাঁদতে আজকেও দেখেছি, 4 বছর পরেও আমরা কাঁদতে দেখেছি। এবং তার পাশাপাশি যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে তারা র্যালি করেছে, তাদের ভিতরে নগ্ন পায়ে তারা কিন্তু এই র্যালিটা করেছে। তো এই অবস্থা আসলে তারা সকাল থেকেই তাদের একটা মানে শোকাবহ পরিবেশ গোটা মিশরে এলাকায়। এটা আমি একটু বলে রাখি, 2011 সালের মানে আজকের এই দিনটাতে এখানে একটি ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের একটা স্টেডিয়াম থেকে খেলা ছিল। খেলাটা দেখে এই আবু তোরাব স্কুলের এবং এখানকার প্রাথমিক স্কুলের প্রায় 44 জন ছাত্র ট্রাকে দুর্ঘটনায় মারা গেছে। এবং তার একজন বাবা ছিল, মানে ঘটনার পরপরই যে তার সন্তান মারা গেছে এই খবরের শুনেই তার বাবাও মারা গিয়েছে। টোটাল এখানে মৃত্যু সংখ্যা এই ঘটনায় ছিল 45 জন। তো আর এটা এই বিষয়টা নিয়ে প্রতি বছরই কিন্তু এখানকার মানুষ এখানকার মানুষকে আসলে মানে এই কষ্ট, এই বেদনা এখানকার মানুষ আসলে ভুলতে পারে না। তারা প্রতি বছরই তারা অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে এবং শোকাবহ পরিবেশেই তারা এই দিবসটাকে উদযাপন করে, পালন করে। এবং তাদের কিছু অভাব, অভিযোগ এবং অনুযোগ আছে। তারা এখানে যেমন ঘটনাস্থলে একটা স্মৃতিস্তম্ভ করার কথা ছিল, সেটা এখনো হয়নি, সেই বিষয়টা নিয়েও তারা বলছে। এবং এখানকার যে স্কুলটি আছে, ওই স্কুলটিকে সরকারিকরণে তাদের একটা জোরালো দাবি আছে, ওই দাবিটিও তাদের আজও এখনো পূরণ হয়নি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। মামুন। দর্শক, মিরসরাইয়ের আবু তোরাব হাই স্কুল মাঠ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বখতিয়ার মুন্না। জানাচ্ছিলেন মিরসরাই ট্র্যাজেডির যে 44 জন শিক্ষার্থী নিহত হয়েছিলেন তাদের স্মরণে যে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন স্মরণ করা হচ্ছে, সেখানকার খবরাখবর। চলে যাচ্ছি পরের খবরে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশির মধ্যে একজন আলম চানের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলছে মাতম। তার স্বজনরা জানান, পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে 2006 সালে সৌদি আরবে পাড়ি জমান ঘাটাইল উপজেলার শহর গোপিনপুরের গ্রামের আলম চান।
গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত 12টার দিকে কাজ শেষে একটু ট্রাকে করে অন্য শ্রমিকদের সঙ্গে তিনিও বাসায় ফিরছিলেন। এ সময় মাজমা এলাকার একটি ফ্লাইওভারে শ্রমিক বহনকারী ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে আলম চান সহ 3 বাংলাদেশি নিহত হন। এ খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলম চান 2 শিশু সন্তানের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম হতাশায় পড়েছে পরিবারটি। এদিকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এবারও দেশের ঈদবাজারে ভারতীয় সিরিয়ালের নামে নানা পোশাকের আধিপত্য। কিরণমালা, গোপী, রাশি, কটকটি এমন নানান নামের মেয়েদের পোশাকগুলো দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে। দেশীয় পোশাককে দূরে ঠেলে এসব কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন নতুন প্রজন্ম। বিশেষজ্ঞরা বলছেন, উৎসব পার্বণে পোশাক কেনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত দেশীয় সংস্কৃতিতেই। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কিরণমালা সম্প্রতি ভারতীয় একটি চ্যানেলের ধারাবাহিক নাটকের নাম। রাক্ষস আর নানা কাল্পনিক গল্পে ভরা এই সিরিয়াল যেন অমৃতের মতো গেলেন অনেকেই, বিশেষ করে মেয়েরা। তবে টেলিভিশনের পর্দা থেকে কিরণমালা এবার ঢুকে পড়েছে দেশের ঈদবাজারে। তাই কিরণমালা সহ সব পোশাকে ছেয়ে গেছে প্রায় সব মার্কেট। প্রতিবেশী দেশ থেকে আমদানি করা এসব পোশাক হাজার হাজার টাকা দিয়ে কিনতেও তাই এতটুকু দ্বিধা নেই ক্রেতাদের মাঝে। একটা নাটক দেখছি, তো ওটার ভিতরে ড্রেসটা পছন্দ হয়েছে, এটা কিনতে আসছি। আমি স্টার প্লাস যে গোপে একটা সিরিয়াল দেখছি, ওখানে গোপীর ছোট্ট মেয়ে এটা পরে, তাই এখান থেকে কিনছি। সারা, তারপরে আপনার কটকটি, এই ধরনের অনেক ধরনের ফরক আছে। সিরিয়ালে গুলোতে এক একটা ড্রেস বের করে, ওই অনুযায়ী মার্কেটে ছাড়া হয়। যদিও ঈদের মতো বড় উৎসবগুলোতে কেবল তারা বিদেশি পোশাক কিনছেন বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদবাজারে মেয়েদের যত পোশাক বিক্রি হয় তার 80% ভারতীয়। ইন্ডিয়ান প্রোডাক্টটা নিলে হয় কি ফ্যাশনেবল, মানে একটু ঘুমঘাম বেশি, আর পরলেও ভালো লাগে, আর ফিটিং টিটিং সুন্দর হয়। এই মার্কেটে 80% ইন্ডিয়ান ড্রেস চলে, আর 20%-এর মতো আপনার লোকাল ড্রেস চলে। এদিকে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নামকরণে এসব পোশাক থেকে দেশের তরুণ সমাজকে বাঁচাতে হলে সবার আগে নিজ ঘরেই সচেতনতা তৈরি করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এই আকাশ সংস্কৃতির দ্বারা আমাদের পুরো বাংলাদেশের মানুষ কিন্তু খুব প্রভাবিত। সেই সাথে তাদের যে চাকচিক্য আছে, বাহ্যিক চাকচিক্য, ওটার দ্বারা মানুষ খুবই প্রভাবিত হয়। আমাদের যে ট্র্যাডিশন আছে মনের মধ্যে, ট্র্যাডিশনাল ভ্যালুজ ডিজাইন সম্পর্কে, সেগুলো ঘুরে ফিরে কিন্তু আমরা চর্চা খুব কম করি। এন্টারপ্রাইজ কিংবা যেসব প্রতিষ্ঠান রয়েছে এসব করেন, তাদেরও উচিত একটু প্রমোট করা। প্রতি বছরই দেশের ঈদের বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য আর সমাজের প্রভাব নিয়ে নানা মহলে বেশ আলোচনা সমালোচনা হয়, হয়তো পরের বছরগুলোতেও হবে। কেননা দায়িত্বশীল পর্যায় থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। তাই বিশ্লেষকরা বলছেন, বিদেশি পোশাক বিক্রিতে কোনো সমস্যা নেই, কিন্তু এই পোশাকের মাধ্যমে দেশে যে অদ্ভুত সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার নেতিবাচক দীর্ঘমেয়াদী প্রভাব অনিবার্য। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় কার্যক্রমে ব্যাপক অনিয়ম আর বিশৃঙ্খলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত প্রয়োজনে নতুন টাকা নিতে আসা অনেকের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন উপায়ে একাধিকবার টাকা নিচ্ছেন। এদিকে নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ভিজিল্যান্স টিম আর অমোচনীয় কালি ব্যবহারের কথা বলা হলেও সরেজমিনে এর কোনো অস্তিত্বই মেলেনি। জুবাইর ফয়সালের রিপোর্ট। দিনের কার্যক্রম শুরুর সঙ্গেই বাংলাদেশ ব্যাংকের অস্থায়ী কাউন্টারে সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে নিতে এসেছেন নতুন টাকার বান্ডিল। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের স্বাভাবিক চিত্র এটাই হওয়ার কথা থাকলেও বাস্তবে তা একদমই আলাদা। লাইনে দাঁড়ানো অধিকাংশের বেশভূষা দেখলেই পরিষ্কার তারা প্রত্যেকেই মৌসুমী টাকা ব্যবসায়ীদের হয়ে নিতে এসেছেন নতুন নোট, যার সরল স্বীকারোক্তিতেও তাদের কোনো রকম দ্বিধা নেই। আমাদের দোকান আছে, দোকানে টাকা লাগে। ঈদের জন্য আর কি নতুন টাকা নিব, সেটাই আর কি, দোকানে লাগে টাকা। এরা ব্যবসার সাথে জড়িত, 40% সাধারণ আর ব্যবসায়ী 60%। এই ঘটনায় প্রতিদিনই বিপাকে পড়ছেন ব্যক্তিগত উদ্যোগে টাকা নিতে আসা সাধারণ মানুষ। অনেক সময় দুপুর না গড়াতেই শেষ হয়ে যাচ্ছে 10 টাকা 20 টাকা সহ প্রয়োজনীয় টাকার বান্ডিল। স্টাফরা এসে রিকোয়েস্ট করে যে আমাকে দেন, তো এইটা জনগণের পক্ষে একটু কষ্টকর হয়, কারণ এইভাবে যদি 1 by 1 তারা নিয়ে যায় তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাই। সিকিউরিটি গার্ড এরা টাকা ওটা
তারপরে বাংলাদেশ স্টাফ টাকা আমরা টাকা পাই না। এদিকে নতুন নোট নিয়ে অনিয়ম ঠেকাতে অবৈধ টাকা ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি নানা উদ্যোগ নেয়ার কথা বললেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। নিয়মটা করেছি যাতে যিনি নিচ্ছেন তার একটু আঙুলে একটু অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া, যাতে উনি একাধিকবার নিতে না পারেন। আমি ওই জায়গাটায় সার্ভিলেন্স টিম রেখেছি, বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে। এইটাকে এমনভাবে করতে চাই যে প্রকৃত পক্ষে যার পারিবারিকভাবে প্রয়োজন তিনিই যাতে আমাদের কাছ থেকে আসলে এই টাকাটা নিতে পারে। যদিও এখন পর্যন্ত শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে এসব উদ্যোগ, ব্যবহার করা হচ্ছে না অমোচনীয় কালি কিংবা পাহারাও দিচ্ছেন না ব্যাংক সংশ্লিষ্ট কেউ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ দিকে এসে আরেক দফা বাড়ল ছোলা ও মসুর ডালের পাইকারি দর, পাশাপাশি বেড়েছে সব ধরনের মশলার দামও। তবে ঈদকে সামনে রেখে চিনি ও সেমাইয়ের বেচাবিক্রি এখনো পুরোপুরি জমে ওঠেনি। চালের দামেও নেই তেমন কোনো পার্থক্য। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। রমজানের শুরুতে ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি বিভিন্ন পদক্ষেপের কারণে দরদাম নিয়ন্ত্রণে থাকলেও রমজানের শেষ দিকে এসে তা কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। সরবরাহ কমের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 6 টাকা বেড়ে রাজধানীর পাইকারি বাজারে মসুর ডাল বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। ছোলার দর বাড়ানো হয়েছে কেজিতে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত। তবে চিনি সেমাইয়ের দরদাম এখন পর্যন্ত রয়েছে আগের মতোই, তবে কিছুটা বেড়েছে সব ধরনের মশলার দাম। দেশি ডাল 120 টাকা কেজি, ছোলা পাইকারি বিক্রি করতেছি 58, 59 টাকা এরকম। চিনির ডিমান্ড বাড়বো, সেমাইয়ের ডিমান্ডও বাড়বো, কিন্তু অ্যাভেলেবল আছে, দাম বাড়ার কোনো সুযোগ নাই। মশলার বাজারটা গত সপ্তাহের তুলনায় কেজিতে 10-20 টাকা করে বাড়ছে। যেমন এলাচ 3 পদের আছে, আমরা একটা বিক্রি করতেছি 1200, আর একটা 1400, আর একটা 1600 টাকা কেজি। এদিকে কেজিতে 5 টাকা বেড়েছে আদার দাম, পাশাপাশি রসুনের দামও কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। তবে দেশি ও আমদানি করা পেঁয়াজের দর রয়েছে অপরিবর্তিত। দরদাম আগের মতনই আছে, কিন্তু আদাটার দাম আর রসুনের দাম বাড়ছে। পেঁয়াজের দাম তুলনামূলক ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমছে। ভারতীয় পেঁয়াজ যেটা এটা 30 থেকে 33 টাকা পর্যন্ত বেচা কেনা হইতেছে। রসুন যেটা চায়না রসুন, এটা 90 টাকা বেচা কেনা করতেছি। চায়না আদা যেটা, ওটার দাম বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকায়। দরদামে তেমন কোনো পরিবর্তন নেই রাজধানীর চালের বাজারে। আগের দামে বিক্রি হচ্ছে মিনিকেট, নাজিরশাল ও মোটা চাল। রশিদ, বিশ্বাস, ডলফিন এইগুলো যাচ্ছে আমরা 37 থেকে 38। আগে যে রোদ্রে শুকাবে তারপর চাউল আসবে, সেটার জন্য দাম একটু বিহার করতে। এখন তো সেই সিস্টেম না, এখন হলো অটোমেটিক ধান দেয়, চাউল হয়ে বাইরে আসে। যে চাল আমাদের আছে একাধারে 15-20 দিন এই বৈরী আবহাওয়া থাকলেও কিছু হবে না। ঈদের আগে চালের বাজারে দরদামের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আড়তদাররা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কদিন বাদেই ঈদ, কিন্তু চাঁদপুরে ইলিশ ধরে যেসব জেলে জীবিকা নির্বাহ করেন, ভরা মৌসুমেও তারা মাছের দেখা পাচ্ছেন না। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে আসছে তাদের। তবে মৎস্যবিজ্ঞানীরা বলছেন, বৃষ্টিপাত বাড়লেই নদীতে ইলিশ আসতে শুরু করবে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেছেবার আমরা তবে কিছুটা পাইছি, আল্লাহ দিছিল। এইবার আমরা খুবই কষ্টে চলতে আছি। এভাবেই নিজেদের হতাশার কথা জানান চাঁদপুরের জেলেরা। জাটকা রক্ষায় মার্চ এপ্রিল এই 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ ছিল, তারপর পার হয়েছে আরো 2 মাস। অন্য বছর এ সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবার চিত্র উল্টো। দিনভর জাল নৌকা নিয়ে নদীতে ঘুরেও মাছের দেখা মিলছে না। তাই এখন নদীর তীরে জাল বুনে অলস সময় পার করছেন পদ্মা মেঘনা পাড়ের হাজারো জেলে। কিস্তি মিস্তি লইয়া এরপর কাম কাজ একটু কম হয়, এই জন্য আমরা চলতে পারি না। সামনে ইচ্ছান কাপড় লইতে হইব, ওইটা লইতে হইব, এটা লইতে হইব, মন ক্যাম্পে কিনবো আমরা, অনেক কষ্ট চলতে আছি আমরা। অন্যদিকে ইলিশের আড়তগুলোতে পাইকারদেরও ব্যবসা বেশ মন্দা যাচ্ছে। আমদানি না থাকায় বাইরে ইলিশ সরবরাহ করতে পারছেন না তারা। মাছটা অনেক কম, আমরা মাছ কোনো জেলে পাই না, আমরা বেচা কিনাও করতে পারি না, মাছ বেশি সাপ্লাই দিতে পারি না। আমরা যে পরিমাণ পুঁজি খাটাই সেই পরিমাণ পাইতাছি না, ঠিক আছে। কিন্তু অন্যান্য সময় দেখা যাচ্ছে মাছ আরো বেশি থাকে, কিন্তু ওই তুলনায় এখন এই বছর মাছ আরো কম। এবার বৃষ্টিপাতের পরিমাণ কম হয় ইলিশ সাগর থেকে নদীতে আসছে না বলে জানালেন এই মৎস্যবিজ্ঞানী। বৃষ্টির অভাবে, পানির গভীরতা না থাকায়, স্রোত না থাকায়, বৃষ্টিপাত না হয় মাছগুলো সাগর থেকে নদীতে আসছে না। এবং আমরা আশা করছি অতি শীঘ্র বৃষ্টি হলেই সেই মাছগুলো সহজেই সাগর থেকে নদীতে উঠে আসবে। সরকারি হিসেব অনুযায়ী চাঁদপুরে পদ্মা মেঘনার 60 কিলোমিটার নদী পারে মোট 35,000 জেলে পরিবার বাস করেন। সময় সংবাদ, চাঁদপুর। দেশের বাইরের খবর। চীনের সাংহাই শহরের দিকে ধেয়ে
শক্তিশালী টাইফুন চ্যানহম। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত এড়াতে উপকূলীয় অঞ্চলের 9 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার পূর্ব উপকূলীয় অঞ্চলে বাতাসের বেগ ঘন্টায় 187 কিলোমিটার রেকর্ড করা হয়। শনিবার শেষ প্রহরে টাইফুনটি সাংহাইয়ের দক্ষিণাঞ্চলে ও পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে। চ্যানহমের তাণ্ডবে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দেশটির প্রায় 400 ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 29,000 মাছ ধরার নৌকাকে বন্দর ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়টি গত সপ্তাহের শুরুতে ফিলিপিন্স, জাপান ও তাইওয়ানে আঘাত হানে। এতে ফিলিপিন্সে 5 জন মারা যায়। চীনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী টাইফুন। টেনিসের খবর। টেনিস বিশ্বে অন্যতম মর্যাদার আসর উইম্বলডনের এবারের আসরের চ্যাম্পিয়ন কে হবেন? র্যাঙ্কিংয়ের নাম্বার 1 মার্কিন সেরেনা উইলিয়ামস নাকি নতুন সেন্সেশন স্প্যানিশ টেনিস খেলোয়াড় গারবাইন মুগুরুজা? অবশ্য আসরের পারফরমেন্সের বিচারে দুজনেই সমানে সমান, কিন্তু পরিসংখ্যান অথবা অভিজ্ঞতায় এগিয়ে আছেন সেরেনা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। সেরেনা উইলিয়ামসের সামনে হাতছানি ষষ্ঠবারের মতো উইম্বলডন শিরোপা ঘরে তোলার। এতে মারিয়া শারাপোভাকে হারিয়ে বেশ দাপুটের সঙ্গে আসরের ফাইনালে উঠেছেন এই মার্কিন কন্যা। এছাড়া 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা এবছরে রয়েছেন পারফরমেন্সের তুঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেনের পর বছরে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলে রেকর্ড করতে যাচ্ছেন সেরেনা। অন্যদিকে 21 বছর বয়সী মুগুরুজার জন্য সেরেনার সঙ্গে খেলতে পারা কদিন আগেও স্বপ্ন ছিল। এখন তা বাস্তবে রূপ দিয়ে শিরোপা জয়ের মঞ্চে এই স্প্যানিশ, যাতে 2012-র উইম্বলডন ফাইনালিস্ট রাদওয়ান্সকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া গারবাইন মুগুরুজা। দুই টেনিস খেলোয়াড়ের মুখোমুখি লড়াইয়ে সেরেনার চেয়ে পিছিয়ে থাকলেও গেল উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে এই মার্কিনীকে হারিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন মুগুরুজা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ লাইন, অনেকের মধ্যে টিকিট না পাওয়ার শঙ্কা। দেশে প্রতি বছর যোগ হচ্ছে 20 লাখ নতুন মুখ, জনসংখ্যার ঊর্ধ্বগতি উন্নয়নে বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলছে পরিবার পরিকল্পনা কর্মসূচির স্থবিরতাই দায়ী। দ্বিতীয় দফা ফল ঘোষণার পর এখনও লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। তৃতীয় দফায় সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ভারতীয় সিরিয়ালের নামে বিভিন্ন পোশাকের আধিপত্য এবারও দেশের ঈদ বাজারে। জমে উঠেছে ডেমরার জামদানি হাটের বেচাকেনা। এবং ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না চাঁদপুরের জেলেরা, ফিকে হয়ে আসছে ঈদের আনন্দ। বৃষ্টি বাড়লে নদীতে আসবে মাছ, অভিমত মৎস্যবিজ্ঞানীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।